আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। এবারে বিস্তারিত সংবাদ। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানার আগুন নিভলেও কেমিক্যাল গোডাউনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনে নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন আলোয়ান খান। মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও এর পাশের কেমিক্যাল গোডাউনে দুপুর 12টার দিকে আগুন লাগে। প্রথমে 7তলা পোশাক কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে, পরে তা পাশের কেমিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়ে। সেখানে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড মজুদ ছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়া ও আগুনের কুণ্ডলী তৈরি হয়। আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এ সময় হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। তখন এক টাকার নিচ থেকে দুইটা বেশ হয়েছে। এই পাশে লাগছিল আগুনটা, ওই থেকে এই পাশে আসছে। ওই অফিসে আগুন লাগছে। আগুনটা যেহেতু গ্যাসের টোটালি ফায়ার করছে পাশের অফিসে ফায়ার করে আগুনটা মানে একবারে স্প্রে হয়ে গেছে। লাইন শিপে ফোন দিছিলাম আমি, লাইন শিপ কইছে ধুমা হয়ে গেছে গা। আমি সব দিয়ে একটানে করছিলাম কিন্তু কারণে বের করতে পারি নাই। শুধু আমি বের হইছি উষ্টা খাইয়া, আমার পুরো গেছে, একজনও বের হয় নাই। ফায়ার সার্ভিস জানায় ছাদের দরজায় তালা থাকায় রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে পুড়ে আঙ্গার হয় শ্রমিকরা। 16টি মৃতদেহ পেয়েছি। এটা আসলে চেহারা বোঝা যাচ্ছে না, কারণ আপনারা জেনে থাকবেন। এরপর একে একে বের করা হয় মরদেহগুলো, নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক। এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। মিরপুরের এই কারখানাটি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BGMEর সদস্যভুক্ত প্রতিষ্ঠান নয় বলে জানিয়েছে সংগঠনটি। আলোয়ান খান, RTV, ঢাকা। দর্শক, ঢাকা মেডিকেলের মর্গের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, কোনো মরদেহের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত সম্ভব হয়েছে কিনা? কোন প্রক্রিয়া মরদেহ হস্তান্তর করা হবে? আর দগ্ধদের সবশেষ অবস্থা কি দেখছেন, জানাবেন বিস্তারিত। আফসানা, আপনি ইতিমধ্যে যেটা বলেছেন যে ফায়ার সার্ভিসের 3টি গাড়িতে করে 16 জন মৃতদেহ এখানে নেওয়া হয়েছে। 16টা মৃতদেহ এখানে এসে লাশ ঘরে রাখা হয়েছে ফরেন্সিক রিপোর্টের জন্য। এবং এখানকার কর্তব্যরত চিকিৎসক তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটি হচ্ছে এই লাশগুলো আগামীকালকে প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে এবং শনাক্ত করার পর যারা লাশের এই মৃতদেহের দাবিদার থাকবে তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত কোনো লাশ শনাক্ত করা যায়নি। আমরা এখন পর্যন্ত ওরকম কোনো তথ্য এখান থেকে পাইনি। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। তিনি জানিয়েছেন যে লাশগুলো আগামীকালকেই হস্তান্তর করা হবে ডিএনএ টেস্ট করার মাধ্যমে। ডিএনএ টেস্টে যদি ধরা পড়ে যে কোনো আত্মীয় যারা এখানে লাশ খুঁজতে আসবেন তাদের সঙ্গে যদি ম্যাচ হয় তাহলেই এই লাশগুলো হস্তান্তর করা হবে। আর এর আগে আমি জানিয়ে রাখি, এর আগে আমি ঢাকা জাতীয় বার্ন ইউনিটে গিয়েছিলাম। সেখানে যেটা দেখেছি যে অগ্নিদগ্ধদের মধ্যে একজনের 2% পুড়ে গিয়েছে। তাকে কিন্তু আজকে এখানে ভর্তি রাখা হয়েছে এবং বাকি আরও 2 জন আছে যাদের শ্বাসনালীতে ধোঁয়া ঢুকে কিছুটা অগ্নিদগ্ধ হয়েছে। তারা এখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে, তাদেরকে ভর্তি এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো আফসানা, এই ঢাকা মেডিকেল মর্গের সামনে থেকে এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে 16 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার রাতে তার ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ শোকবার্তা দেন। শোকবার্তায় তারেক রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার দোয়া করেন। 20% বাড়ি ভাড়া বাড়ানো সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপি ও ভুক্ত শিক্ষকরা আজ সারা রাত হাইকোর্টের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে দাবি না মানলে আগামীকাল বুধবার দুপুর 12টায় শাহবাগ অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। এর আগে বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু হয়। এরপর হাইকোর্টের ফটকে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই এসব কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা জানান তাদের দাবি একটাই, প্রজ্ঞাপন দিতে হবে, কোনো আলোচনার আর সুযোগ নেই। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিতে গিয়েছে এবং ক্লাস বর্জন চলছে এবং এটি অব্যাহত থাকবে। অবশ্যই লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা মৌখিক আশ্বাস আর করি না বিশ্বাস। এই দাবি বাস্তবায়ন করার কথা ছিল 12ই আগস্ট, কিন্তু আমাদের সাথে নিয়ে কালক্ষেপণ করেছে। আজকেও প্রজ্ঞাপন দেয় না। আজকের মধ্যে প্রজ্ঞাপন না দিলে আগামীকাল থেকে আমরা এক দফা এক দাবির আন্দোলন করব। একমত না হওয়া বিষয়গুলোকে ইস্যু করে রাজপথে আন্দোলন কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি না করে জামায়াতের পিআরের দাবিতে আন্দোলন মধ্যযুগীয় ভণ্ডামি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত রুদ্র রফিকের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন হারিয়ে না যায়। 2026 সালের এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। গণতন্ত্রে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে এটিকে সামনে এনে রাজপথে আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বিভিন্ন রকম মত পোষণ করছেন, এটা হতেই পারে গণতন্ত্র। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারাতে কর্মী সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে ভোট কোন পদ্ধতিতে হবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে, ভোট কোন পদ্ধতিতে হবে, এবং সেটার জন্য আসেন আমরা সবাই মানুষের কাছে যাই। অন্যদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কোরআন অবমাননা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে ওলামা দলের প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কিছু ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য বেআইনি পথ অবলম্বন করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে বিচার বিভাগীয় হত্যা করেছে। ফাঁসির যে অন্যায়, অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিআর, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা এই কাজগুলো করছে। এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে। গণভোট ও পিআরের দাবির মাধ্যমে জামাত নির্বাচন পিছিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন রিজভী। তারা বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছে না। রুদ্র রফিক, RTV, ঢাকা। সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করে নীল নকশা নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা সংশোধন না হলে কল রেকর্ড সহ নাম ফাঁস করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আর জুলাই সনদের সঙ্গে পিআরকে অন্তর্ভুক্ত করে নভেম্বরে গণভোট করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও জাগপা নেতারা। বিস্তারিত থাকছে অরণ্য গফুরের রিপোর্টে। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের 3য় দফা কর্মসূচিতে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমিনবাজার পর্যন্ত মানববন্ধন করে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো।
মৎস্য ভবন এলাকার মানববন্ধনে অংশ নিয়ে জামায়াত নেতারা অভিযোগ করেন সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসানো হচ্ছে। পাশের লোকেরা প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছে ও মিথ্যা তথ্য দিচ্ছে অভিযোগ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সৎ ও নিরপেক্ষ লোক নিয়োগের আহ্বান জানান ডাক্তার তাহের। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। সময়মত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি, পল্টনে খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টি, দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস ও মতিঝিলে ইসলামী আন্দোলন মানববন্ধন করে 14 দলকে নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নাই। সরকার দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয় জামায়াত সহ সমমনা দলগুলো। আগামীর পার্লামেন্ট সব দিক থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের পার্লামেন্ট হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। শাপলাকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্তি প্রয়োজন নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামী 19 অক্টোবরের মধ্যে এনসিপি বিধিমালায় উল্লেখিত পছন্দের প্রতীক চূড়ান্ত না করলে কমিশন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী সপ্তাহেই এনসিপি সহ নতুন 12টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করতে চায় ইসি। আগামী মাসের মধ্যে প্রবাসীদের ভোটার তালিকা নিবন্ধন শুরু করতে চায় কমিশন উল্লেখ করে সচিব বলেন, গণভোটের বিষয়টি এখনও ইসির আলোচ্য সূচিতে আসেনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, বাস্তবায়ন করবে কমিশন। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। সংসদ নির্বাচন উপলক্ষে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। রাজধানীর সেগুন বাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট কারাপশনের সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। দুদক চেয়ারম্যান বলেন, বিসিবি নির্বাচনে অনিয়ম দুর্নীতির খবর ভোটের একদিন আগে জানতে পারায় ভোট বন্ধ করা যায়নি। তবে অভিযোগগুলো নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া টাকা ফেরাতে কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ চলমান এবং অল্প দিনের মধ্যে কিছু টাকা ফেরত আনা যাবে বলেও জানান দুদক চেয়ারম্যান। বেচা কেনার কথা শুনি, এটা যেন না হয়। আমার কথা হচ্ছে যে শেষ পর্যন্ত দেশটার দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা। আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ লোককে চাই। আপনার এলাকার যিনি সবচেয়ে সৎ মানুষ তিনি যদি নির্বাচিত হন সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। রেমিটেন্স প্রবাহ অব্যাহত না থাকলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা সম্ভব হতো না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার দিকে প্রবাসীদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ইতালির রোমে FAO সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে প্রবাসী নেতাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিন রোমের এক হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয় বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউয়ের সাথে। এর আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ডক্টর কু ডং ইউ ও ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রতিনিধির সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। যে কীভাবে এই সরকার চালাবে কী করে, এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো। এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে, প্রথম কথা হলো তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন। শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উনি উল্লেখ করেছেন।
অনলাইন বেল সিস্টেমে এবার এক ক্লিকেই জামিননামায় পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে। তাই আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ছাড় পেতে আর ভোগান্তি পোহাতে হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সুপ্রিম কোর্টে অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, মানুষের কষ্ট লাঘবে আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিচার বিভাগের পৃথক সচিবালয় এ সরকারের সময়ই হবে বলেও জানান আইন উপদেষ্টা। অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফেন লিলার, নরওয়ে অ্যাম্বাসেডর হ্যাকন রারুল্ট ও সুইডেন অ্যাম্বাসেডর নিকোলাস উইক্স অংশ নেন। কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত, আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়, তার 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি, একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মামলায় মঙ্গলবার হয় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এদিনও অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যা সরাসরি সম্প্রচার করে বিটিভি নিউজ। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় একই ট্রাইব্যুনাল। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকালে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বক্স পাঠানো হয়েছে। ক্যাম্পাস জুড়ে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ক্যাম্পাসে আসতে পারে তার জন্য চট্টগ্রাম শহর থেকে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের 27,000 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ফষ্টি ভবনের 15টি কক্ষে প্রায় 700 বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ডাকসু ও জাকসু নির্বাচনের ভুল ত্রুটি ও সীমাবদ্ধতা থেকে অভিজ্ঞতা নিয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে চাকসু নির্বাচন কমিশন। বিতর্ক এড়াতে ভোট গ্রহণ ও গণনায় রাখা হবে সরাসরি সম্প্রচার ব্যবস্থা। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। নগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে সাজানো হচ্ছে চাকসু নির্বাচনের পরিকল্পনা। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপে কেন্দ্রের বাইরে এলইডি পর্দায় রাখা হবে সরাসরি সম্প্রচার ব্যবস্থা। মানে এক্সটার্নালি সেন্টারের বাইরে এবং অনলাইনে লাইভ দেখানো যায় কিনা ভোট কেন্দ্রের ভিতরটা, এটা নিয়ে আমরা মানে অ্যাক্টিভলি কাজ করতেছি। একমাত্র আমাদের একটা কথা হলো যে গোপন কক্ষ ছাড়া, ভোট দেবার গোপন কক্ষ ছাড়া সবগুলো আমরা উন্মুক্ত করার চেষ্টা করি। ভোটারদের পক্ষ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন প্রার্থীরা। ডাকসু এবং জাকসুতে আমরা যেটা সম্ভাব্য সমস্যাটা দেখেছিলাম, এটা এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান হচ্ছে না, কিন্তু আগামীতে হতেও পারে। অনিরাপদ অবস্থা আমাদের চাকসুতে দেখতে চাই না, যার কারণে আমরা নির্বাচন কমিশন অফিসারের সাথে সবসময় হালনাগাদ আছি, কথা বলছি। হল ভিত্তিক ভোট কেন্দ্রের পরিবর্তে ভোট কেন্দ্র করা হবে অনুষদ ভিত্তিক। ভোট গণনার বিষয় আছে, আইন শৃঙ্খলার বিষয় আছে, ব্যালটের বিষয় আছে, ব্যালটের স্বচ্ছতার বিষয় আছে, সর্টিংয়ের বিষয় আছে। শিক্ষার্থী বা প্রার্থীদের আস্থার জায়গা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। 3 দশকেরও বেশি সময় পর আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। নির্বাচনে 14টি ভোট কেন্দ্রে ভোটে নামবেন 27,634 শিক্ষার্থী। সাকিব আল হাসান, আরটিভি। এদিকে শেষ মুহূর্তে প্রচার জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ, সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের। সকাল থেকে প্রার্থীরা দল বেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটছেন। কুশল বিনিময়ে পাশাপাশি হাতে তুলে দিচ্ছেন লিফলেট ও ইশতেহার। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আজ রাত 12টা পর্যন্ত প্রচার করতে পারবেন প্রার্থীরা। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে 23টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী।
ছাত্রদল ও শিবির সমর্থিত সহ মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার 28,901 জন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশ মাদাগাস্কারে ক্ষমতা দখল করল দেশের সেনাবাহিনী। তাদের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পর এ ঘোষণা দেয় সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হলে বেসামরিক সরকার গঠনের প্রতিশ্রুতি দেয় তারা। এর আগে ফেসবুকে লাইভে এসে বিরোধী দলীয় ষড়যন্ত্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে মঙ্গলবার দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। বর্তমানে নিরাপদ স্থানে আশ্রয়ে রয়েছেন ও নিজের পদত্যাগের দাবিকে উপেক্ষা করে সংবিধান রক্ষার আহ্বান জানান আন্দ্রে। গাজা যুদ্ধে নিহত হওয়া 45 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। তবে গাজার সব ল্যাব ধ্বংস করে ফেলায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া চুক্তি স্বাক্ষরের পরদিনই গাজা নগরী ও খান ইউনিসের পূর্বাঞ্চলে 7 ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। তারা জানায় নির্ধারিত সীমা অতিক্রম করায় গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। অন্যদিকে হামাসের ফেরত দেয়া 4 ইসরায়েলি জিম্মির মরদেহ শনাক্ত করেছে আইডিএফ। বাকি 24 জনের দেহ ফেরত দিতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।